রাজনীতি কি কেবলই ক্ষমতার খেলা, নাকি এর চেয়েও বেশি কিছু? এখানে দুয়ে দুয়ে চার হয় না, কখনো হয় শূন্য, আবার কখনো তা গিয়ে ঠেকে 100-তে। রাজনীতির মাঠে শেষ কথা বলে কিছু নেই। এখানে নেই কোনো স্থায়ী বন্ধু কিংবা চিরস্থায়ী শত্রু। আজ যে আপনার গলার কাঁটা, কাল সেই হতে পারে আপনার গলার মালা। বিশ্বাস হচ্ছে না? আজকের ভিডিওটি দেখলে আপনি নিজেই নিজেকে হয়তো বিশ্বাসও করতে পারবেন না, তবে এটাই সত্য। ইতিহাসের এক নির্মম পরিহাসের সাক্ষী হতে চলেছে বাংলাদেশ। 2025 সালে এসে আমরা এমন এক রাজনৈতিক ডিগবাজি বা ইউটার্ন দেখতে পাচ্ছি যা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। আজকের গল্পের নায়ক এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। অথচ ভাগ্যের কি ফের, 2001 সালে যে জামায়াত ইসলামের কারণে তিনি বিএনপি ছেড়েছিলেন, আজ 25 বছর পর সেই বিএনপিকে শিক্ষা দিতে তিনি আবার সেই জামায়াতের কোলেই আশ্রয় নিচ্ছেন। কিন্তু কেন? বিএনপির ইতিহাসের অন্যতম বড় ভাঙনের কারিগর কর্নেল অলি কি এবার আরও বড় কোনো অঘটন ঘটাতে যাচ্ছেন, নাকি তারেক রহমানের একটি ভুল চালের সুযোগ নিচ্ছেন তিনি? আজ আমরা ইতিহাসের পাতা উল্টে দেখব 2001 সাল থেকে 2025 কর্নেল অলির এই অবিশ্বাস্য রাজনৈতিক রূপান্তরের গল্প। গল্পের শুরুটা করতে হবে 2001 সাল থেকে। 4 দলীয় জোট তখন ক্ষমতায় আসার দ্বারপ্রান্তে। বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্য জোট এবং বিজেপি মিলে এক প্রবল শক্তি। কিন্তু জোটের ভেতরেই শুরু হলো গৃহদাহ। আর এই আগুনের স্ফুলিঙ্গ ছিলেন বিএনপির প্রভাবশালী নেতা কর্নেল অলি আহমেদ। জামায়াত ইসলামীর সাথে মাত্র একটি আসন নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি। অলি চেয়েছিলেন ওই নির্দিষ্ট আসনে তার পছন্দের লোক নমিনেশন পাক, কিন্তু জোটের স্বার্থ এবং ভোটের অঙ্কের কথা চিন্তা করে বিএনপি সেই আসনটি জামায়াতকে ছেড়ে দেয়। খালেদা জিয়া তখন অলির জেদকে উপেক্ষা করে জামায়াতকেই প্রাধান্য দিয়েছিলেন। ব্যাস, এতেই ঘটে বিপত্তি। ক্ষুব্ধ, অপমানিত অলি আহমেদ মোটামুটি বিদ্রোহ ঘোষণা করে বসেন। ফলাফল, তিনি অন্য সব আসনে জিতলেও ওই জেদের আসনে হেরে যান। কিন্তু এই বিদ্রোহের মাসুল তাকে ভালোভাবেই দিতে হয়েছিল। খালেদা জিয়া সরকার গঠন করলেন ঠিকই, কিন্তু অলি আহমেদকে মন্ত্রিসভায় কোনো জায়গা দিলেন না। একসময়ের প্রতাপশালী মন্ত্রী অলি আহমেদ হয়ে গেলেন ব্রাত্য। সেই সময়েই বিএনপিতে উত্থান ঘটছিল তারেক রহমানের। অলি আহমেদ, যিনি নিজেকে বিএনপির অন্যতম কর্ণধার মনে করতেন, তিনি তারেক রহমানের এই দ্রুত উত্থান এবং নিজের মন্ত্রিত্ব না পাওয়া কোনোটাই মেনে নিতে পারেননি। সেই সময় থেকেই তারেক রহমানের সাথে তার সাপে নেউলে সম্পর্কের শুরু। এরপর আসে 2006 সাল। বিএনপি সরকারের মেয়াদ শেষ হতে আর মাত্র 7 দিন বাকি। ঠিক এমন ক্রান্তি লগ্নে কর্নেল অলি আহমেদ বিএনপিকে দিলেন ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা। তিনি সে সময়ের সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে গঠন করলেন নতুন দল এলডিপি বা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। শুধু একা গেলেন না, সঙ্গে নিয়ে গেলেন বিএনপির 3 জন রানিং মন্ত্রী এবং 29 জন এমপিকে। বিএনপির ইতিহাসে দল ভাঙার এত বড় ঘটনা আর কখনো ঘটেনি। এলডিপি তখন হাত মেলালো বিএনপির চিরশত্রু আওয়ামী লীগের সাথে। শেখ হাসিনার সাথে গঠন করলো মহাজোট। আওয়ামী লীগ তখন কর্নেল অলিকে খুশি করতে 32টি আসন ছেড়ে দিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন অলির এই দল ভাঙার ঘটনাই মূলত দেশে 1-11 বা 1-11 আসার পথ ত্বরান্বিত করেছিল। যদিও 1-11 শেষ হওয়ার আগেই আওয়ামী লীগের সাথে অলির সেই মধুচন্দ্রিমা ভেঙে যায়। 2008 সালের নির্বাচনে এলডিপি একা লড়ে এবং কর্নেল অলি একাই জয়ী হন। এরপর 2012 সালে তিনি আবার ফিরে আসেন বিএনপির জোটে, 20 দলীয় ঐক্য জোটে। কিন্তু রাজনীতির খেলা এখানেই শেষ নয়। দর্শক, এই অবিশ্বাস্য রাজনৈতিক বিশ্লেষণের গভীরে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ। রাজনীতির এমন সব অজানা গল্প, গভীর বিশ্লেষণ এবং সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ফিরে আসছে মূল আলোচনায়। 2013 সালে শেখ হাসিনা তাকে মন্ত্রিত্বের অফার দিয়েছিলেন বলে শোনা যায়, কিন্তু জিয়াউর রহমানের এই সহচর তখনও বিএনপির প্রতি লয়াল বা অনুগত ছিলেন। তিনি বিএনপি ছেড়ে চলে যাননি, মন্ত্রিত্বের অফার গ্রহণ করেননি। দীর্ঘ 13 বছর তিনি বিএনপির সাথেই মাটি কামড়ে পড়েছিলেন। কিন্তু 2025 সালে এসে চিত্রনাট্য আবার বদলে গেল। এবার কর্নেল অলি দেখলেন তার নিজের দল এলডিপির নেতারাই তাকে ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন। তার দলের সেক্রেটারি রেদওয়ান আহমেদ সহ এলডিপির পুরো একটা অংশ বিএনপিতে ভিড়ে গেল। এতে ক্ষুব্ধ ও অপমানিত অলি আহমেদ এবার নিলেন তার জীবনের সবচেয়ে বড় ইউটার্ন। তিনি বিএনপিকে শায়েস্তা করতে
তারেক রহমানকে একটি বার্তা দিতে এবার হাত মেলালেন সেই জামায়াত ইসলামীর সাথে। হ্যাঁ দর্শক, কি আজব এই রাজনীতি। 2001 সালে যাদের জন্য তিনি বিএনপি ছেড়েছিলেন, যাদের জন্য তিনি মন্ত্রিত্ব হারিয়েছিলেন, যাদের জন্য তিনি খালেদা জিয়ার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছিলেন, আজ সেই বিএনপিকে শিক্ষা দিতে তিনি তাদেরই মানে জামায়াতের কোলে আশ্রয় নিলেন। যাদের মাধ্যমে শত্রুতার সূত্রপাত, আজ তারা গলাগুলি করছেন। আসলে রাজনীতিতে কথা বলা এবং কাজ করার আগে 10 বার ভাবতে হয়, কারণ আজকের কথাই কাল আপনার দিকেই বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। যেমনটি হয়েছে তারেক রহমানের সাথে। কদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে একটি ভিডিও বার্তায় জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে ব্যঙ্গ করে বলেছিলেন, একটি দলকে আমরা 71-এ দেখেছি। তার উদ্দেশ্য ছিল পরিষ্কার, জামায়াতকে আবারও সেই 71-এর ফ্রেমে বন্দি করা, তাদের কোণঠাসা করা। কিন্তু ফলাফল কি হলো? বিস্ময়করভাবে এই বক্তব্যের ঠিক পরপরই আমরা দেখলাম উল্টো চিত্র। যে দলের বিরুদ্ধে তিনি 71-এর অভিযোগ তুললেন, সেই দলেই এখন দলে দলে যোগ দিচ্ছেন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা। আগে মেজর আখতারুজ্জামান, আর কাল যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আর সামনে বীর প্রতীক কর্নেল অলি আহমেদ। সবাই এখন জামায়াতের প্ল্যাটফর্মে। বিশ্লেষকরা বলছেন এটি সাধারণ কোনো ঘটনা নয়, এটি একটি ঐতিহাসিক ঘটনা। এটি জামায়াতের ক্ষমতায় যাওয়ার পথের সবচেয়ে বড় লিগ্যাল এবং মোরাল সার্টিফিকেট। তবে কি তারেক রহমানের সেই 71 কার্ড ব্যর্থ হলো? বুমেরাং হয়ে তার দিকেই ফিরে আসলো? কর্নেল অলি আহমেদ বীর প্রতীক, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, তিনি আজ বিএনপির ওপর ক্ষুব্ধ হয়ে জামায়াতের সাথে জোট করছেন। যদিও ভেতরের খবর হলো জামায়াত এলডিপিকে একটির বেশি আসন ছেড়ে দেবে না। এটি কর্নেল অলির জন্য একটি বড় রিয়েলিটি চেক। জামায়াত বুঝিয়ে দিচ্ছে আপনি বীর প্রতীক হতে পারেন, কিন্তু ভোটের মাঠে আপনার বর্তমান শক্তি খুবই সীমিত। জামায়াত এখানে আবেগের চেয়ে বাস্তবতাকেই প্রাধান্য দিচ্ছে। তারা অলি আহমেদকে জোটে নিচ্ছে মূলত তার মুক্তিযোদ্ধা ইমেজ ব্যবহার করার জন্য, তাকে এমপি বানানোর জন্য নয়। কর্নেল অলিও হয়তো জীবনের শেষ সময়ে এসে এমপি হওয়ার চেয়ে তারেক রহমানকে একটি রাজনৈতিক শিক্ষা দেয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই একটি আসনেই তিনি সন্তুষ্ট থাকবেন, কিন্তু তার উপস্থিতি জামায়াতকে দিচ্ছে এক বিশাল রাজনৈতিক বৈধতা। তারেক রহমান ভেবেছিলেন 2025 সালে এসেও সেই পুরনো 71-এর চেতনার কার্ড খেলে জামায়াতকে ঘায়েল করবেন, কিন্তু তিনি বুঝতে ব্যর্থ হয়েছেন যে গত 15 বছরে আওয়ামী লীগ এই চেতনার কার্ডকে এতটাই অপব্যবহার করেছে যে সাধারণ মানুষের কাছে এখন আর এটি আগের মতো কার্যকর নয়। বরং তারেক রহমানের এই খোঁচা দেওয়ার পর মানুষের সহানুভূতি জামায়াতের দিকেই গেছে। মানুষ দেখছে যে জামায়াতকে 71 বিরোধী দল বলা হচ্ছে, সেই দলেই এখন মেজর আখতারুজ্জামানের মতো স্পষ্টবাদী মুক্তিযোদ্ধারা যোগ দিচ্ছেন। মেজর আখতারুজ্জামান, যিনি সবসময় সত্য কথা বলার জন্য পরিচিত, তিনি যখন জামায়াতে যোগ দেন বা তাদের পক্ষে কথা বলেন, তখন সাধারণ মানুষ ভাবে তাহলে নিশ্চয়ই জামায়াত আর আগের জায়গায় নেই। মুক্তিযোদ্ধারা যখন তাদের বিশ্বাস করছেন, আমরা কেন করব না? তারেক রহমানের ব্যঙ্গ আসলে জামায়াতের জন্য শাপে বর হয়েছে। গতকাল মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের যোগদান এবং সামনে কর্নেল অলির জোটবদ্ধ হওয়া, এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি জামায়াতের একটি সুপরিকল্পিত রিব্র্যান্ডিং বা নতুন করে ভাবমূর্তি গড়ে তোলার কৌশল। জামায়াত এতদিন যে কলঙ্ক বা স্টিগমা বহন করছিল, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের এই যোগদান সেই দাগ অনেকটাই মুছে ফেলছে। এটি জামায়াতকে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ বিরোধীদের আর থাকছে না। রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে দেখছেন জামায়াতের ক্ষমতায় যাওয়ার একটি বড় লক্ষণ হিসেবে। একটি দল তখনই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত হয় যখন সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে সিভিল সোসাইটি এবং মুক্তিযোদ্ধারা তাদের গ্রহণযোগ্য মনে করে। জামায়াত এখন সেই গোল্ডেন পিরিয়ড পার করছে। ইতিহাস বড়ই নির্মম। বিএনপি একসময় জামায়াতকে ব্যবহার করেছিল ভোট ব্যাংক হিসেবে, আর আজ জামায়াত বিএনপির ত্যাগী মুক্তিযোদ্ধাদের ব্যবহার করছে নিজেদের লেজিটিমেসি বা বৈধতা বাড়ানোর জন্য। তারেক রহমানের একটি ভুল মন্তব্য কি এবার বিএনপির জন্য কাল হয়ে দাঁড়ালো? মুক্তিযোদ্ধাদের এই সমর্থন কি জামায়াতকে 300 আসনে এককভাবে লড়ার সাহস জোগাবে? জামায়াত এবং এলডিপির এই নতুন জোট কি বিএনপির জন্য নতুন কোনো মাথা ব্যথার কারণ হবে? এসব প্রশ্ন এখন রাজনৈতিক মহলে সবার মনে। দর্শক, আপনাদের কি মনে হয়, কর্নেল অলি এবং জামায়াতের এই নতুন কেমিস্ট্রি কি রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলবে, নাকি এটি কেবলই ইতিহাসের পুনরাবৃত্তি? তারেক রহমানের কৌশল কি ভুল ছিল? আপনার মতামত জানান কমেন্টের ঘরে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। রাজনীতির এমন সব বিশ্লেষণ ও পেছনের গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।